আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি পটিয়ায়। যাচ্ছি চট্টগ্রাম পটিয়া, এমন এক গ্রামের খোঁজে যে গ্রাম বিপ্লবীদের, আবার যে গ্রাম বিশ্বাসঘাতকের। ঘটনাটি আজ থেকে 92 বছর আগের হলেও ভারতবর্ষ তথা আজকের বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে বিশ্বাসঘাতকতার উল্লেখযোগ্য ইতিহাস হচ্ছে 1757 সালের পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার সাথে বেঈমান মীর জাফরের বিশ্বাসঘাতকতার ইতিহাস। এই ঘটনার পর মীর জাফরের নাম বেঈমান বা বিশ্বাসঘাতকের সমার্থক হয়ে গেছে। 1757 সালের পর 1933 সাল, অর্থাৎ মাঝে চলে গেছে 176 বছর। কিন্তু এবার পলাশীর বদলে ঘটনাস্থল চিটাগংয়ের পটিয়ার এক দুর্গম গ্রাম, আর মীর জাফরের নামের পরিবর্তে নাম হলো নেত্রসেন। যে নেত্রসেনের বিশ্বাসঘাতকতার কারণে ধরা পড়েছিলেন ভারতবর্ষের অবিসংবাদিত বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। হ্যাঁ, আমি যাচ্ছি সেই গ্রামে, যে গ্রামে ধরা পড়েছিলেন মাস্টারদা। এই গ্রাম থেকে ধরে নিয়ে গিয়ে ব্রিটিশ পুলিশরা তাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। আজ আমরা জানবো সেই গ্রামের কথা, সেই বিশ্বাসঘাতকতার কথা, আর একজন বিপ্লবীর অসমাপ্ত স্বপ্নের কথা। চট্টগ্রাম শহর থেকে সিএনজিতে করে এসেছিলাম মোজারট্যাগ, সেখান থেকে আরেকটি সিএনজি ঠিক করে যাচ্ছি সেই গ্রামে। রাস্তা চিনি না, ভরসা একমাত্র গুগল ম্যাপ। চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে ছেড়ে এখন গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এখানকার গ্রামগুলো বেশ প্রাচীন, তত ঘনবসতি নয়, আসলে মানুষ নেই বললেই চলে। গুগল ম্যাপ যে জায়গায় আমাদের নিয়ে গেল তার আশেপাশে কোথাও কাঙ্ক্ষিত জায়গাটি দেখতে পাচ্ছি না। এরপর লোকজনকে জিজ্ঞেস করে করে আগাতে হলো। বাদিক দিয়ে বোধহয়, হ্যাঁ বাদিক দিয়েই হবে, বাদিক দিয়ে এই যে এই রাস্তা দিয়ে। হ্যাঁ হ্যাঁ এটা কোথায়? এটা 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 এই এই এদিকে আসেন, এদিকে আসেন। না স্কুলে নাই, এই যে এই যে এই জায়গাটায় কি দেখাচ্ছে এটা, এই যে পূর্ব গোয়েলা বিনা পানি সংঘ, বিনা পানি সংঘ বিষয়, বিনা পানি সংঘ। এদিকে সোজা চলে যাবেন তো, এই এই এদিক দিয়ে গাড়ি চলবে, গাড়ি চলবে। বিশ্বাস পাড়া ওইখানে একটা লোকনাথের মন্দির দেখবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, লোকনাথ মন্দির। লোকনাথ মন্দির এদিকে আসলে এই যে এইটা কোথায়? এটা হ্যাঁ স্তম্ভ বানাইছে তো। হ্যাঁ কোন জায়গা এটা? এটা এদিকে যাইয়ে সোজা যাবেন তো, এদিকে মুড়ে আছে, মুড়ে টানেলে করবেন এদিকে। একটু আসো না ভাই আমাদের সামনে। আমি যেতাম। হ্যাঁ আসেন, চিনি না তো। আচ্ছা আসো ভাই আসো। আমরা যে গ্রামটি খুঁজছিলাম তার নাম গৈরালা। আধা ঘন্টার বেশি হবে গ্রাম খুঁজছি, কেউ ঠিকঠাক বলতেই পারছিল না। আমাদের সিএনজি বারবার ভুল পথে চলে যাচ্ছিল। এখানে এসে তাই ছেলেটাকে সাথে নিয়ে নিলাম, যাতে আর ঘুরতে না হয়। গ্রামটা খুবই সুন্দর। অবশেষে এসে পৌঁছালাম কাঙ্ক্ষিত জায়গায়। গ্রামের একদম ভিতরে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি।
সূর্য সেনের স্মৃতিফলকের কাছে। এত ভিতরে এই স্মৃতিফলকটি আমরা অনেকক্ষণ ধরে এই গ্রামে এসে ঘুরছিলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। গৈরালা গ্রামের একটি প্রায় জঙ্গলের ভেতরে এই স্মৃতিস্তম্ভটি সাধারণভাবে খুঁজে পাওয়া আসলেই মুশকিল। তোমার নামটা কি? দীপরাজ লালা। গৈরালা গ্রামের দীপরাজ লালাকে সাথে নিয়ে অবশেষে আমি খুঁজে পেয়েছি সূর্য সেনের সেই স্তম্ভ, যেখানে সূর্য সেন ধরা পড়েছিলেন। সেই জায়গাটিতেই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। এখানে মাস্টারদা সূর্য সেনের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে। নামফলকে সূর্য সেন কবে বন্দী হন, ফাঁসি হয় কবে, এইসব সন তারিখ লেখা। এই ইতিহাস নিয়ে একটু পরে আসছি, আগে দেখে নেই পুরো জায়গাটা। এই সেই গৈরালা গ্রামের বিশ্বাস বাড়ি, যে বাড়িতে সূর্য সেন এবং অন্যান্য বিপ্লবীরা প্রায় 2 বছর আত্মগোপন করেছিলেন। ইতিহাস থেকে জানা যায় মাস্টারদা একটি দোতলা মাটির বাড়িতে ছিলেন। ব্রিটিশ পুলিশ সেই বাড়িটি ঘেরাও করে। দুই পক্ষের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয় এবং যুদ্ধের শেষ মুহূর্তে ধরা পড়েন মাস্টারদা সূর্য সেন। কিন্তু এখানে সেরকম দোতলা বাড়ি দেখতে পাচ্ছি না। অবশ্য এতদিন পরে সে বাড়ি টিকে থাকার কথাও নয়। তবে আমাদের ভাগ্য ভালো, দেখা হয়ে গেল মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা ক্ষীরোদপ্রভা বিশ্বাসের ছেলের ঘরের নাতির সাথে। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে অশোক বিশ্বাস নিপু। আমার সম্পর্ক হয় আমার দাদির, উনি হচ্ছেন জিয়ত ভাই, উনি মাস্টারদা সূর্য সেন। ও আপনার আমার দাদার আমার বাবার মামার বাড়িও উনাদের বাড়ি, উনি নোয়াপাড়া। নোয়াপাড়া যে সূর্য সেন পল্লী যেটা, এই তো সে কারণে এখানে সর্বশেষ আশ্রয় নিয়েছিল এখানে এসে, মানে বিভিন্ন যুদ্ধের মধ্য দিয়ে পাতলি থেকে জালালা যুদ্ধ করে, পরবর্তীতে এখানে শিকলবাহা, বোয়ালখালী বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড যুদ্ধ হয়। তো যুদ্ধের পরে এসে সর্বশেষ এখানে এসে আশ্রয় নেয় বোনের বাড়িতে। এই সেই গৈরালা গ্রাম, যে গ্রামে আত্মগোপন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী সূর্য সেন এবং তার সাথীরা। 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অভিযানের সময় জালালাবাদ পাহাড়ে এক ভয়ঙ্কর সংঘর্ষ হয় এবং সেই ভয়ঙ্কর যুদ্ধে 80 জনেরও বেশি ব্রিটিশ সৈন্য নিহত হয়েছিল। পরে বিদ্রোহীরা জালালাবাদ পাহাড়ে আত্মগোপন করে। ব্রিটিশ সৈন্যদের হঠাৎ আক্রমণে 12 জন বিপ্লবী তখন শহীদ হন এবং বাকিরা জালালাবাদ যুদ্ধে অংশগ্রহণ শেষে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। এই ঘটনার পর সূর্য সেন ও তার দল আত্মগোপনে চলে যান। আমাদের বাড়ি শুধু আমার বাবা ছিল তখন, আমার গ্র্যান্ডফাদার ছিল না। আমার বাবা ছোট ছিল তখন, এই 13 বছর হয়েছে। এখানে আশ্রয় নিয়েছে। আশ্রয়কালে 2 বছর অবস্থান করছিল এখানে গ্রামে। সর্বশেষ এসে 2 বছরের মতো অবস্থান করছিল। তো আমাদের বাড়িটা হচ্ছে মাটির ঘর, মাটির ঘরের উপর নিচের 14 কামরা। তো ওখানে এরা দোতলায় অবস্থান করতো। এরা 50-55 জন হয়তো। সেই সময় তো একটা উনার ধরে দিতে পারলে একটা বিশাল অঙ্কের টাকা ঘোষণা করছিল ব্রিটিশ সরকারে। বিভিন্ন সময় বারবার সূর্য সেন এবং তার সাথীরা ব্রিটিশ পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গিয়েছিল। তেমনি 1932 সালের 13 জুন রাত 9টায় পটিয়ার সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে তাকে ধরার এক ব্যর্থ চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনকে গুলি করে পালিয়ে যেতে সক্ষম হন সূর্য সেন, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। তবে গুলিবিদ্ধ হন নির্মল সেন এবং সেখানেই মারা যান। বিপ্লবী সূর্য সেন যখন একের পর এক সশস্ত্র আক্রমণ পরিচালনা করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে, তখন তার মাথার উপরে ঝুলছিল ব্রিটিশ পুলিশের গ্রেফতারি পরোয়ানা। ইংরেজ প্রশাসন জীবিত অথবা মৃত সূর্য সেনকে ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে। তাকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করা হয় 10,000 টাকা পুরস্কার। সেই সময় 10,000 টাকা অনেক বেশি টাকা ছিল। সারাদিন কাজ করেও একজন দিনমজুর 1 টাকা উপার্জন করতে পারত না। আমার ঠাকুরমা অর্থাৎ আমার দাদির শাশুড়ি হয়, উনি আমাদের গোষ্ঠী ওই বাড়িতে ছিল। ওই দিন শুক্রবার ছিল, আমার ঠাকুমাকে ডাকতে আসছে। ঘরে ঢোকার সাথে সাথে উপরের কথাগুলো শুনতেছে, মাটির গর্ত। ও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে, দেখছে সবাই, এতগুলো লোকজন। তখন মানে সূর্য সেন সবাই এসে একে পাইয়ে ধরে, নমস্কার করে এবং কাউকে না বলার, আমি একদম সংক্ষেপে বলতেছি, না বলার জন্য বলছে। কিন্তু না বলার কারণটা, না বলার যখন বেশি হচ্ছে, এটা তো আরো উৎসাহ বেড়ে গেছে। তো আমাদের পাশের পরিবার ছিল, একদম নিয়ারেস্ট ওই বিটাতে। এরা কিন্তু জানতো না, 2 বছর ছিল যে এখানে। এরা কোনো সময়ে বুঝতে পারে না যে এখানে এত বড় একটা বিশাল মানে লোকজন নিয়ে অবস্থান করতেছে। তো সব মিলে ওখানে এই উনার সহপাঠী বদেন সেন, ওনার গোষ্ঠীর আরেকজন নেত্র সেন, উনি
এই বিষয়টা এই মহিলাটা এই বিষয়ে পাশের পরিবারে জানাইছে, পাশের পরিবারে এরা ওই নেত্র সেনকে জানাইছে। কারণ নেত্র সেন কি তার মামা ছিল না? সম্পর্কে মামা, গোষ্ঠীর মামা, আপন মামা ছিল না। তো উনি গিয়ে তৎকালীন কেলি শহরের একটা মানে আজকের দিনে হয়তো ওই সময়ের একটা পদবি ছিল, এখনকার হয়তো ডিসি হতে পারে। ওখানে গিয়ে এটা খবর পৌঁছে গেছে, তো লোক মা পাঠাইয়ে ওখানে খবর দিছে এবং সেই দিন রাত্রে শেষ মেলা, একদম শেষ বেলা সন্ধ্যার আগে ওখানে বাড়িটা ঘেরাও করছে ব্রিটিশ ফোর্স এবং বিভিন্ন নিয়ে। তো সারা রাত যুদ্ধ হয়, পরিশেষে সেন এবং ওই বদেন সেন এই বাড়িতেই ধরা পড়ে। 1933 সালের 16ই ফেব্রুয়ারি, যেখানে বসে সূর্য সেন মিটিং করছিলেন তার অন্যান্য সহযোদ্ধাদের সাথে। আর সেই সময় ব্রজেন সেনের সহোদর নেত্র সেন পুলিশকে জানিয়ে দেন সূর্য সেনের উপস্থিতির কথা। রাতের অন্ধকারে গুলি বিনিময় করে পালিয়ে যেতে সক্ষম হন কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত আর সুশীল দাশগুপ্ত। কিন্তু রাত 2টোর দিকে ধরা পড়েন অস্ত্রসহ সূর্য সেন এবং ব্রজেন সেন। যে বাড়িতে এখন হয়তো ফাঁকা ফাঁকা দেখছেন, তৎকালীন কিন্তু নাকি সূর্যের আলো ডুবতো না। আমার দাদি বলছে যে ভোরবেলা সূর্য উঠার পরও এখানে আলো ডুবতো না। আমাদের একটু এই ঘরে এই এলাকায় একটু বৃষ্টি হলে আমাদের ঘরের আশপাশে সব মানে শিয়াল পালতে শিয়ালগুলো অবস্থান নিত, কারণ লোকও নাই এবং এত জঙ্গল ছিল, এত গাছগাছাড়ায় ভরপুর ছিল। এই গাছগাছাড়া এই পর্যন্ত 1933 থেকে এই পর্যন্ত মানে কেটে কেটে শেষ করছে যায়, বিশাল বিশাল গাছ ছিল। বাসাটা কোন দিকে ছিল বাড়িটা? এই তো এটা অরিজিনাল বাড়িটা ছিল, এই মাটির ঘরটা ছিল এই ভিটাতে, এটা মূল ভিটা আমাদের। এই যেটা না, এটা মূল ভিটা, এটা পুরো আমাদের বাড়ি। মানে এই পুরো ভিটাটাই ছিল আসলে তখনকার সময়। এই যুদ্ধ করতে করতে ওরা তো ধরেন উপরের দিকে এসে অবস্থান করছিল সৈন্যরা, ব্রিটিশ ফোর্সারা। এরা মহিলারা তো এখানে 2 বছর যখন ছিল, এটাতে অনেক সেনা জানা বিভিন্ন গোফে গাফে গিয়ে এই পুকুর সাঁতার দিয়ে ও পারে উঠে চলে গেছে, বিভিন্নভাবেও পাঠাইয়ে দিতে সক্ষম হয়েছে এর মানে সহকর্মীরা। কিন্তু সর্বশেষ উনি আর বদন সেন ওই পিছের গড় আছে, গড় দিয়ে যাওয়ার সময় ও তখন যতগুলো গাছ ততগুলো পাতা না, পাতা এতটুক পাতা, তো পাতার যখন গড় হয়ে পাতাতে পা দিচ্ছে তখন ওই পাতাগুলো মরমর শব্দ, এটা তো শুকনা পাতা, এটা হয়েছে স্বাভাবিক। তখন একটা চাষ লাইট দিছে, সৈন্যরা যখন চাষ লাগানো হচ্ছে এই 2 জনকে ধরে ফেলছে, কিন্তু জানতো না যে ওখানে সূর্য সেন কে। তো ধরার পর আবার ভোর হবার পর আমাদের মাটির ঘরটা উপরে নিপের 14 কামরা ছিল, এই ডিনামাইট দিয়ে উড়ে দিছে, এটা ঘরটা ভেঙে দিছে। তার আমার দাদি আমার বাবাকে সহ ভোরে নিয়ে গেছে। এই জায়গাতেই পুলিশের সাথে সংঘর্ষ হয়েছিল সূর্য সেনের বাহিনী। পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন বেশ কয়েকজন বিপ্লবী, কিন্তু রাত 2টোর সময় ধরা পড়েন সূর্য সেন এবং তার সাথী ব্রজেন সেন। তাদের দুজনকে ধরিয়ে দেন নেত্র সেন, যিনি সম্পর্কে ছিলেন সূর্য সেন এবং ব্রজেন সেনের আত্মীয়। তারপর সেই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে সূর্য সেনের নিজের হাতে লেখা অর্ধসমাপ্ত ডায়েরি বিজয়া। সূর্য সেনের বিচারের সময় তার নিজের হাতে লেখা অর্ধসমাপ্ত এই খাতাটি বহুবার ব্যবহার করা হয়েছে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে। এই পুরো বিষয়টা আবার শুনলাম ওনার কাছ থেকে, কারণ ওনার যে দাদি ছিলেন ক্ষীরোদপ্রভা বিশ্বাস, তিনি কিন্তু জেলও খেটেছিলেন। 13 বছর জেলে ছিলেন। আমার বাবা 9 বছর নাবালক হিসেবে। সূর্য সেনকে যখন ধরা হয় সে সময় ক্ষীরোদপ্রভা বিশ্বাসকেও ধরা হয়, তার ছেলে মনোরঞ্জন বিশ্বাসকেও পুলিশ ধরে নিয়ে যায়। ক্ষীরোদপ্রভা বিশ্বাস জেলে ছিলেন 13 বছর এবং মনোরঞ্জন বিশ্বাস, যিনি তখন নাবালক ছিলেন, তিনিও 9 বছর জেলে ছিলেন। সেই বিপ্লবী মনোরঞ্জন বিশ্বাসের ছেলে অশোক বিশ্বাস। আমরা বিভিন্ন মানে প্রতিকূল অবস্থায় এতটুকু পর্যন্ত আসছি, কিন্তু গভর্নমেন্টের তো কোনো স্বীকৃতি আছে আপনাদের? নাই না। এটাও আমি বলি 1973 সালে যখন ওই পার থেকে সব যারা ছিল, কল্পনা দত্ত তারা, ওনার সহযোদ্ধা যারা ছিল, হ্যাঁ ওরা আসছিল, জ্যোতি বসু সহ আসছে তৎকালীন। ওখানে ক্যালকাটার মানে বিভিন্ন র্যাঙ্কিংয়ের লোকজন আসছিল, এসে এখানে এই একটা স্মৃতিশোধ করে গেছে, একটা আমাদের থেকে নিয়ে একটা এমনি বেদির মতো। হ্যাঁ, এটা আমি করছি। এখানে সবাই আসে মানে বিভিন্ন এলাকা থেকে, পুরো বাংলাদেশ থেকে, আর আমলারা সবাই আসে এখানে, যারা পটিয়াতে আসে, অ্যাসিল্যান্ড বা ইউনোয়েরা আসে, আবার জেলা থেকে ডিসিরা আসে, বিভিন্ন সময় বদলি হয়ে আসে, সারা বছরে আসে মূলত, আবার ওপার থেকেও আসে।
ইন্ডিয়া থেকে অনেকবার আসে, অনেকবার। ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনে বিপ্লবীর মহানায়ক সূর্য সেন জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামের নোয়াপাড়ার একটি গ্রামে, যেই গ্রামটির নাম এখন সূর্য সেন পল্লী। চট্টগ্রামে পটিয়ার আরেকটি গ্রাম হচ্ছে গৈরালা, যে গ্রামে একই সাথে বাস করছিলেন এমন একটি মানুষ যিনি ধরিয়ে দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনকারী দেশপ্রেমিক সূর্য সেনকে। এই গ্রামের নেত্রসেন ব্রিটিশ পুলিশদের জানিয়ে দিয়েছিলেন সূর্য সেনের আত্মগোপনের জায়গা। যদিও তিনিও বেঁচে থাকতে পারেননি, তার এই অপরাধে তাকেও হত্যা করা হয়েছিল। তাহলে উনি ধরা পড়ছিল ওইদিকে, ওই জায়গাতে, ওই বড় গাছটার এইদিকে একটা বিশাল একটা গাছ ছিল। এই যে বড় গাছটি দেখতে পাচ্ছেন, এখানেই ধরা পড়েছিল সূর্য সেন এবং ব্রজেন সেন। নেত্র সেনের পর হচ্ছিল যে ওনাকে ধরে নেওয়ার পর ফাঁসি দেওয়ার আগে ওনার সহযোদ্ধারা যারা পালাইয়ে যেতে সক্ষম হচ্ছে, ওনারা এসে ওনাকে ভাত খাওয়া অবস্থায় রাত্রে 22 টুকরা করছিল, 22 টুকরা। পরবর্তীতে বিপ্লবীরা এই অপরাধের শাস্তি হিসেবে নেত্রসেনকে হত্যা করে। 1934 সালের 12ই ফেব্রুয়ারি দিনটি এই ভারতবর্ষের বিপ্লবের ইতিহাসে এক কালো দিন, যেদিন ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছিল বিপ্লবী সূর্য সেনকে। মৃত্যুকালে সূর্য সেনের বয়স হয়েছিল মাত্র 39 বছর। বন্ধুরা, ইতিহাস শুধুই অতীত নয়, এটা শিক্ষা, এটা আয়না। মাস্টারদা সূর্য সেনকে জানাই গভীর শ্রদ্ধা। চিরকাল তিনি বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের ইতিহাসে। বিপ্লবী মাস্টারদা সূর্য সেন এবং ব্রিটিশদের মধ্যে শেষ সংঘর্ষস্থল পটিয়ার এই গৈরালা গ্রাম। এখান থেকেই শেষ করছি আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।